Hello everyone, welcome. Hello everyone, welcome. Hello every. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 আজকে 21 নম্বর পর্ব আমরা আলোচনা করব। পর্বে আমরা উড অ্যাবট রিপোর্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সার্জেন্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব। আজকে 21 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, সার্জেন্ট রিপোর্ট বলতে কি বোঝো? প্রাদেশিক শাসনের যুগে শিক্ষার সার্বিক পুনর্গঠনের জন্য এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বহু পরিকল্পনা গ্রহণ করা হয়। এই সব পরিকল্পনা সরকারি ও বেসরকারি স্তরে করা হয়েছে, আবার কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরেও করা হয়েছে। এই সব পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে CABE, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, যা 1920 সালে প্রতিষ্ঠিত, কর্তৃক গৃহীত যুদ্ধোত্তর শিক্ষা পরিকল্পনা, যা সার্জেন্ট রিপোর্ট নামে পরিচিত। অর্থাৎ প্রাদেশিক শাসনের যুগে, অর্থাৎ ব্রিটিশ শাসনের যুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি পরিকল্পনা করা হয়, যেটা যুদ্ধোত্তর পরিস্থিতিতে শুরু হয়েছিল। এটাকেই আমরা সার্জেন্ট রিপোর্ট বলছি। CABE 1933 খ্রিস্টাব্দে তার পুনরুজ্জীবনের পর থেকে ভারতের শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায় এবং 1941 খ্রিস্টাব্দে এই তথ্যগুলিকে একত্রিত করে শিক্ষার উন্নতির জন্য একটি সার্বিক পরিকল্পনা দিতে সক্ষম হয়। এই সময় ভারত সরকার একটি শিক্ষা পরিকল্পনা রচনার প্রয়োজন অনুভব করে এবং সেই অনুসারে এই কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড যুদ্ধোত্তর পরিস্থিতিতে শিক্ষা পরিকল্পনা রচনা করার কথা বলে। 1944 খ্রিস্টাব্দে CABE একটি যুদ্ধোত্তর শিক্ষা পরিকল্পনা সরকারি কার্যকারী সমিতিকে জমা দেয়। এটি সার্জেন্ট রিপোর্ট নামে পরিচিত। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ন্যূনতম 40 বছরের মধ্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ইংল্যান্ডের তৎকালীন শিক্ষা ব্যবস্থার স্তরে উন্নত করা। অর্থাৎ 40 বছরের মধ্যে 1944 থেকে পরবর্তী 40 বছরের মধ্যে 1944-এ ইংল্যান্ডে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই রকম শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নেক্সট হচ্ছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য সার্জেন্ট রিপোর্টের সুপারিশ সমূহ আলোচনা করো। ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নতি সাধনের জন্য সার্জেন্ট রিপোর্ট বেশ কিছু অভাবনীয় উন্নতির সুপারিশ করেছিল। এগুলি হলো, এক হচ্ছে 3 থেকে 6 বছরের শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা। পরিকল্পনায় 3 থেকে 6 বছরের শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়। শহরের শিশুদের জন্য আলাদা নার্সারি স্কুল থাকবে ও গ্রামে বুনিয়াদী ও প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এটি যুক্ত থাকবে। এই শিক্ষা বাধ্যতামূলক না হলেও সর্বদা অবৈতনিক রূপে পরিচালিত করা হবে। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। শিক্ষিকারা পড়াবেন এবং শিক্ষার উদ্দেশ্য হবে সামাজিক জীবনের অভিজ্ঞতা লাভের সাহায্য করা। অর্থাৎ 3 থেকে 6 বছরের শিশুদেরকে শিক্ষা দেওয়া হবে। এর জন্য শহরে নার্সারি স্কুল এবং গ্রামে বুনিয়াদী স্কুল থাকবে এবং মাতৃভাষায় শিক্ষাদান করা হবে। মাতৃভাষায় শিক্ষিকারা পড়াবে এবং এর উদ্দেশ্য হবে সামাজিক জীবনের অভিজ্ঞতা লাভ করা, যাতে তারা পরবর্তীকালে প্রারম্ভিক বিদ্যালয়ে গিয়ে সমাজ পরিস্থিতি বিদ্যালয়ের সাথে মানিয়ে নিতে পারে, তার ব্যবস্থা করা। 2 হচ্ছে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য সর্বজনীন আবশ্যিক অবৈতনিক বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা। 6 থেকে 11 বছর পর্যন্ত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাজের মাধ্যমে এবং 11 থেকে 14 বছরের জন্য উচ্চ বুনিয়াদী শিক্ষার নীতিকে গ্রহণ করা হয়। বলা হয়েছিল, বুনিয়াদী স্তরে শিশু শিল্পকর্ম বিক্রি করে যে টাকা অর্জিত হয় তার থেকে শিক্ষার ব্যয় নির্বাহিত হওয়ার এই নীতি গ্রহণ করা কিন্তু হয়নি। অর্থাৎ বুনিয়াদী শিক্ষার যে বিষয়টি নিয়ে সমালোচিত হয়েছিল, যে এই শিক্ষা অর্থ উপার্জনের প্রধান আকর্ষণ হয়ে উঠবে, সেই জন্য এখানে শিল্পকর্ম বিক্রি করে টাকা অর্জনের বিষয়টি এবং তার দ্বারা শিক্ষার ব্যয় নির্বাহিত হওয়া বিষয়টি এখানে নাকচ করে দেওয়া হয়। 3 হচ্ছে মাধ্যমিক শিক্ষা।
11 থেকে 17 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষার কথা বলা হয়েছে। নিম্ন মাধ্যমিক শিক্ষাকে বিশ্ববিদ্যালয় স্তরের প্রস্তুতি পর্ব বলে মনে করলে চলবে না। মাধ্যমিক পাশ করেই যাতে জীবনের উপযুক্ত বৃত্তি গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে হবে যাতে তারা মাধ্যমিকের পরে বৃত্তি গ্রহণ করতে পারে। মাধ্যমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। ইংরেজি হবে বাধ্যতামূলক দ্বিতীয় ভাষা। উচ্চ বিদ্যালয়ে পাঠ্যক্রম কারিগরি ও বৌদ্ধিক এই 2 শ্রেণীতে বিভক্ত থাকবে। উভয় ধরনের বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক পাঠ্যক্রম থাকবে। মেয়েদের জন্য থাকবে বিশেষ করে গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিকের শিক্ষণীয় বিষয়ের মধ্যে থাকবে মাতৃভাষা ইংরেজি, অন্য একটি আধুনিক ভাষা, ভারত ও পৃথিবীর ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, কৃষি, চারুশিল্প, সঙ্গীত, শরীরচর্চা, এছাড়াও কোনো প্রাচীন ভাষা ও পৌরবিজ্ঞান। কারিগরি স্কুলের ছাত্রদের বিজ্ঞান বিষয় সমূহের বিশেষ জোর দেওয়া হবে। কঠোর কাজ, ধাতুর কাজ, প্রাথমিক ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শেখানো হবে। বাণিজ্য বিষয় সমূহে বুক কিপিং, শর্ট হ্যান্ড, টাইপিং প্রভৃতি শেখানো হবে। নেক্সট হচ্ছে উচ্চশিক্ষা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মান উন্নয়নের জন্য ভর্তির ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু যোগ্য প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার থাকবে। দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। তবে আইএস স্তর অর্থাৎ ইন্টারমিডিয়েট স্তর আর থাকবে না। অতিরিক্ত 1 বছর আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হবে, অপর 1 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে যুক্ত হবে। স্নাতকোত্তর স্তরে গবেষণামূলক উচ্চমানের শিক্ষার ব্যবস্থা থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। অধ্যাপকদের চাকরির অবস্থার আরও উন্নততর করতে হবে। অর্থাৎ উচ্চশিক্ষা হবে সবাই ভর্তি হয়ে যেতে পারবে এমন নয়, শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই ভর্তি হবে। তবে আইএস স্তরকে তুলে দেওয়া হয় এবং তার এক অংশ নতুন যে আধুনিক শিক্ষা তৈরি করা হয় উচ্চ মাধ্যমিক হিসাবে তার সাথে যুক্ত করবে এবং আর একটি অংশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যকারী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের জন্য ইংল্যান্ডের ইউনিভার্সিটির গ্র্যান্ট কমিশনের অনুকরণে সর্বভারতীয় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এই সমস্ত কার্যকলাপ পরিচালনার জন্য একটি সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান বা পরিচালনা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে কারিগরি ও বৃত্তি শিক্ষা। ভারতীয় শিল্পের বাস্তব প্রয়োজন বিবেচনা করে সার্জেন্ট রিপোর্টে বৃত্তি ও কারিগরি শিক্ষাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলি হলো: 1. প্রধান কর্মকর্তা ও গবেষণা কর্মী। এদের মধ্যে প্রাথমিক শিক্ষণ শুরু হবে টেকনিক্যাল হাই স্কুল থেকে, তারপর বিশ্ববিদ্যালয়ের কারিগরি বিভাগ অথবা অন্য কোনো উচ্চ শিল্প প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা নেবে। বাছাই করা অল্প সংখ্যক ভালো ছেলেকেই কেবল এই ধরনের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। 2 হচ্ছে নিম্নতর কর্মকর্তা, ফোরম্যান, সার্জেন্ট ইত্যাদি। এর জন্য টেকনিক্যাল হাই স্কুলে শিক্ষা নেবে এবং শিক্ষার শেষে এদের ডিপ্লোমা বা সার্টিফিকেট দেওয়া হবে। 3 হচ্ছে দক্ষ কারিগর। টেকনিক্যাল হাই স্কুলে উচ্চ বুনিয়াদী অথবা ইন্ডাস্ট্রিয়াল স্কুলের কৃতকার্য ছাত্রদের মধ্যে থেকে দক্ষ কারিগর নিয়োগ করতে হবে। 4 হচ্ছে অদক্ষ কারিগর, অর্থাৎ উচ্চ বুনিয়াদী বা সিনিয়র বেসিক স্কুল থেকে অর্ধদক্ষ কর্মী নিয়োগ করা হবে। এরা যাতে অবসর সময় শিক্ষা নিয়ে তাদের কর্মদক্ষতা বাড়াতে পারে এবং দক্ষ কর্মীর স্তরে উন্নীত হতে পারে তার সুযোগ এদের দিতে হবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক শিক্ষা। 10 থেকে 40 বছর বয়স্ক প্রতিটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে। 10 থেকে 16 বছরের বয়সী শিক্ষার্থীদের জন্য থাকবে শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ডে স্কুল থাকবে, অর্থাৎ দিনের বেলায় স্কুল থাকবে। মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে শিক্ষা দেওয়া হবে। সমাজসেবী সংস্থার মাধ্যমে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। বয়স্ক শিক্ষার মাধ্যম হিসাবে সমস্ত দেশে গ্রন্থাগার উন্নত করতে হবে এবং ভ্রাম্যমাণ গ্রন্থাগারের ব্যবস্থা রাখতে হবে যাতে তারা বইপত্র পেতে পারে। 7 হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। শিক্ষা শুরু হবার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, তারপর মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং স্কুলে সমগ্র শিক্ষাকালে অন্তত 3 বার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য রিপোর্টে কিউমুলেটিভ রেকর্ড কার্ড
লেখা থাকবে ঋতু অনুযায়ী বিভিন্ন রোগের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছেলে মেয়েদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করতে হবে। পরেরটি হচ্ছে শিক্ষণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত নতুন শিক্ষণ কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এখানে ন্যূনতম স্নাতক স্তরে শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করবে এবং স্নাতক নন এরকম শিক্ষকদের জন্য শিক্ষণ স্কুল থাকবে। সেখানে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বুনিয়াদী বা প্রাথমিক বিদ্যালয়ের হাই স্কুলে স্নাতক নন এমন শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। 9 হচ্ছে কর্মসংস্থান। শিক্ষা শেষে চাকরির ব্যবস্থা করার জন্য কর্মসংস্থান প্রতিষ্ঠা করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলি এই ধরনের সংস্থা থাকা অত্যন্ত আবশ্যক বলে উল্লেখ করেছিল। 10 হচ্ছে সহপাঠক্রমিক শিক্ষা। সামাজিক কাজ ও অবসর বিনোদনের জন্য ব্যবস্থা রাখতে হবে। গঠনমূলক যুব আন্দোলন গড়ে তুলতে হবে। সহপাঠক্রমিক কাজ এই যুব আন্দোলনের অঙ্গ হিসাবে পরিচালিত হবে। 11 হচ্ছে প্রশাসন। শিক্ষার এই নতুন পরিকল্পনাকে কার্যকারী করে তোলার জন্য কেন্দ্রে একটি সুসংগঠিত শিক্ষা বিভাগ খুলতে হবে। প্রদেশগুলিতেও তার নিজস্ব স্বতন্ত্র শিক্ষা বিভাগ থাকবে। জাতীয় শিক্ষার সুষ্ঠু রূপায়ণে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে অধিকতর সহযোগিতার প্রয়োজন আছে। এরপর 12 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় শিক্ষার ব্যয়। এই শিক্ষা পরিকল্পনা সম্পূর্ণ রূপায়ণ করতে প্রতি বছর 300 কোটি টাকা ব্যয় হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে বছরে 10 কোটি টাকার প্রয়োজন। এর জন্য ব্রিটিশ ভারতেই 18 লক্ষ শিক্ষকের দরকার। সমস্ত শিক্ষা পরিকল্পনা সার্থক করে তুলতে সার্জেন্ট রিপোর্ট অনুসারে শুধুমাত্র প্রাথমিক শিক্ষার জন্য লাগবে 40 বছরে 40 কোটি টাকা। সার্জেন্ট রিপোর্টের সুপারিশগুলি মূলত ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও বিস্তৃত আধুনিক করার লক্ষ্যেই প্রণীত হয়েছিল। যদিও সব সুপারিশ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি, তবুও এগুলো পরবর্তীকালে শিক্ষার সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। এই ছিল আমাদের সার্জেন্ট রিপোর্টের সম্পূর্ণ আলোচনা। সার্জেন্ট রিপোর্টের সুপারিশ সমূহ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারংবার পরীক্ষাতে এসে থাকে।